সকলকে স্বাগত। প্রথম চ্যাপ্টার ক্লাস 11-এর 2022 সে যে রিডিউস সিলেবাস আছে তার উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে সে প্রশ্নগুলোকে নোট ডাউন করে নিতে পারবে। এবং আমি চ্যাপ্টারটি গোপালের বই থেকে একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদিও এটি থিওরিটিক্যাল চ্যাপ্টার, তো কনসেপ্টগুলো একটু বুঝিয়ে দিলে এবং নোট তোমরা আমি ছবি তুলে দিয়ে দেবো কতটুকু নোট করবে কোন প্রশ্নের জন্য। তো শুরু করা যাক। প্রশ্নগুলো একবার দেখে নাও। পার্থক্য লেখো আকারে আমি দিয়েছি। প্রয়োজনীয় নয় যে পার্থক্য লেখোই আসবে, কিন্তু কাকে বলে আসলেও তোমরা লিখতে পারবে। তো পার্থক্য লেখো আকারে আমরা পড়ে নেব, তাহলে টিকা আসুক বা যাই আসুক আমরা লিখতে পারবো, সংজ্ঞা আসলেও লিখতে পারবো। অ্যানালগ আর ডিজিটাল কম্পিউটার। তো তারপরে দেখতে পাচ্ছি ইম্প্যাক্ট নন ইম্প্যাক্ট কম্পিউটার হবে না, এটা প্রিন্টার হবে। এটি হবে প্রিন্টার। ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। র্যাম আর রম, প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি, ডেটা ও ইনফরমেশন, ওএমআর ও সিআর। টিকা লেখো লিখে আকারে লিখেছি বা প্রশ্ন আকারেও আসতে পারে। ভন নিউমন কনসেপ্ট, সুপার কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার। সংজ্ঞা লেখো ক্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, এমআইসিআর, ডেটা বাস এবং অ্যাড্রেস বাস, ভার্চুয়াল মেমোরি। আদর্শ কম্পিউটার ব্লক ডায়াগ্রাম আমি প্রথম ক্লাসে একটু তোমাদের এক্সপ্লেন করেছিলাম। আর কম্পিউটারের প্রতিটি প্রজন্মের তুলনা লেখো। যদিও এই দুটো প্রশ্ন স্টার দেওয়া আছে, কারণ এই দুটি রিডিউস সিলেবাসে অন্তর্গত নয়, তবুও আমি একটু গৃহপালে থেকে তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। তো অ্যানালগ আর ডিজিটাল কম্পিউটার বোঝার আগে জানতে হবে অ্যানালগ আর ডিজিটাল ডেটা কী। অ্যানালগ ডেটা হচ্ছে সেই সমস্ত ডেটা যা কোনো সংখ্যার দ্বারা প্রকাশ করা যায় না। উদাহরণ, শব্দকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না, আমরা গ্রাফের সাহায্যে প্রকাশ করতে পারি। সাপোজ উদাহরণ, এক্স আর ওয়াই অক্ষ নিলাম এবং এরকম একটি আমি কার্ভ আঁকছি। তোমরা এরকম কার্ভ দেখেছো, বিভিন্ন ওয়েভ বা কম্পাঙ্ক বলা হয়, শব্দকে কম্পাঙ্ক দিয়ে মাপতে হয়। তাহলে এখানে এটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড, ধনাত্মক দিকে, এটা ঋণাত্মক দিকে। তাহলে এখানে আবার জিরোতে এসে গেল, জিরো থেকে শুরু, অ্যাম্প্লিটিউড হাই হলো, আবার এক্স লাইন এসে গেল, আবার ঋণাত্মক দিকে গেল, আবার এক্স লাইন এসে গেল। তাহলে এইভাবে গ্রাফের মাধ্যমে প্রকাশ করা যায় যে সমস্ত সিগন্যাল বা যে সমস্ত ডেটাকে, তাকে বলা হয় অ্যানালগ ডেটা। এবং যে কম্পিউটার অ্যানালগ ডেটা নিয়ে তথ্য বা অ্যানালগ ডেটাকে প্রসেস করে বা অ্যানালগ ডেটা সম্পর্কিত তথ্যকে প্রসেস করে কোনো ইনফরমেশান দেয়, তাকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। আর ডিজিটাল কম্পিউটার ডিজিটের মাধ্যমে কোনো তথ্যকে প্রকাশ করে, তাকে বলা হয় ডিজিটাল কম্পিউটার। ডিজিট বলতে এখানে কম্পিউটার 0 আর 1 এই দুটি ডিজিটকেই বোঝে, যাকে আমরা বাইনারি সংখ্যা বলি। তাহলে অ্যানালগ কম্পিউটার অ্যানালগ ডেটা নিয়ে কাজ করে এবং ডিজিটাল কম্পিউটার ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যখন কাউকে ফোন করি সেটি অ্যানালগ ডেটা, ভয়েস, শব্দ বললাম একটু আগে। আবার যখন কাউকে এসএমএস করি সেখানে টেক্সট থাকে, সেটি কিন্তু ডিজিটাল ডেটা, কারণ সেখানে লেখা আছে। তাহলে অ্যানালগ ডেটা ও ডিজিটাল ডেটা, অ্যানালগ ঘড়ি যেখানে কাটা সিস্টেম, ঘড়ি দুটি কাটার বা তিনটি কাটার মাধ্যমে, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, সেটাকে অ্যানালগ ঘড়ি। আর ডিজিটাল ঘড়ি মানে একদম ডাইরেক্ট ডিজিটটি তোমাকে দেখিয়ে দেবে যে এখন টাইম কত। তাহলে ডিজিটাল আকারে প্রকাশ করা থাকলে ডিজিটাল ডেটা, এবং ডিজিটাল আকারে প্রকাশ না করা থাকলে সেটা হচ্ছে অ্যানালগ ডেটা। তো আমি শুরুতেই চলে যাই প্রজন্ম। এখান থেকে আমরা কোন জিনিসটা পড়ব, আমি দাগিয়ে প্রশ্ন ছবি তোমাদের দিয়ে দেব। আমরা পড়ব প্রযুক্তি, সুবিধা, অসুবিধা এবং সেই প্রজন্মের ব্যবহৃত একটি কম্পিউটার। প্রথম প্রজন্ম। প্রযুক্তি বলতে গেলে এখানে লেখা হচ্ছে ভ্যাকিউম টিউব, মানে কম্পিউটারগুলির মধ্যে কী রাখা থাকতো, কী দিয়ে তৈরি কম্পিউটারগুলো, ভ্যাকিউম টিউব দিয়ে তৈরি ছিল। সুবিধা ছিল খুব সরল প্রকৃতির, এবং অসুবিধা অনেক ছিল, আয়তন অনেক বড় ছিল। আমি দাগিয়ে দেবো এগুলো কোনটা কোনটা পড়তে হবে।
অনেক নিম্নমানের ছিল, অনেক ত্রুটি নির্ণয় করতে সময় লাগতো, শীত তাপ নিয়ন্ত্রিত ছিল না। দ্বিতীয় প্রজন্মে ট্রানজিস্টার আবিষ্কার হলো, তোমরা ফিজিক্সের আর সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবে। ট্রানজিস্টার আবিষ্কার হওয়ার ফলে কম্পিউটারগুলি প্রয়োজনীয় আগের থেকে দ্রুততা বেড়ে গেল অনেক, এবং প্রথম প্রজন্মের তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে কাজ করতে লাগলো। আয়তনটা অবশ্যই যত প্রজন্ম বাড়বে তত ছোটো হতে থাকবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। এবং যত প্রজন্ম বাড়তে থাকবে আয়তন ছোট হবে, কম্পিউটারের সাইজ ছোটো হবে, স্পিড বাড়বে এবং দাম অনেকটা করে কমে যাবে, এবং স্পেস রাখার জায়গাটাও অনেকটা কমে যাবে। অসুবিধা রয়ে গেল সে একই, শীত তাপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়ে গেছে, রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা, এগুলো অসুবিধা। তারপরে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি থার্ড প্রজন্ম আবিষ্কার হলো। আইসি মানে চিপ, যেটা তোমরা মেমোরি কার্ড বা যা বলো, এগুলোকে ইন্টিগ্রেটেড সার্কিটের ওপরই বানানো হয়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমি আগের দিন বলেছিলাম, সেটিও একটি চিপ বা মেমোরি কার্ড। আইসি আবিষ্কার হওয়ার ফলে কী হলো, কম্পিউটারের গঠনটা জটিল হলো অনেক। সরল যত দিন বাড়বে কম্পিউটার গঠনটা জটিল হবে, এবং গঠন জটিল হওয়ার ফলে কিন্তু কম্পিউটার আকারে অত্যন্ত ছোট হবে, স্পিড বাড়বে। তো ফোকাস আমাদের থাকবে, প্রজন্ম চেঞ্জ হচ্ছে মানে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি মানে প্রযুক্তি। তো কোন প্রযুক্তি চেঞ্জ হচ্ছে তা ডিপেন্ড করছে কী যন্ত্রাংশ ব্যবহার হয়েছিল, ট্রানজিস্টার, ইন্টিগ্রেটেড সার্কিট। তারপর ইন্টিগ্রেটেড সার্কিটকেই আরও মডিফাই করে করে প্রজন্মগুলো বাড়ছে। লার্জ স্কেল ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেটেড সার্কিটকে একটু লার্জ স্কেলে ইন্টিগ্রেশন করা হলো, মানে বড় করা হলো না, আরও কম জায়গার মধ্যে মেমোরি ইউনিট, প্রসেসর এগুলোকে আটানোর চেষ্টা করা হলো। তারপরে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এবং লাস্টে পঞ্চম প্রজন্মে তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলবো। এখানে নলেজ ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা হয়, মানে কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমনাকে কাজে লাগিয়ে পরিবেশ থেকে যে কোনো নলেজ বা ইউজার থেকে যে কোনো নলেজ অটোমেটিক গ্রহণ করতে পারে। যেমন বলতে পারে এখন টাচ স্ক্রিন, সেন্সার, রোবোটিক্স, এই যুগ এসে গেছে। এগুলি সবই পঞ্চম প্রজন্মের জন্য আমরা পেয়েছি। তো যত দিন যাবে তত ইন্টিগ্রেশন বা আইসি ইন্টিগ্রেটেড সার্কিটগুলো তত বেশি পরিমাণে উন্নত হবে, ছোট হবে, তাকে বানাতে কষ্টকর হবে, মানে জটিল, কিন্তু ব্যবহারকারীর জন্য অনেক ইজি হয়ে যাবে, কারণ আকার আয়তনে ছোট, দামেও কম্পারেটিভলি সস্তা হতে থাকবে, এবং স্পিড আগের থেকে অনেক বেশি হয়ে যাবে। তো এখানে প্রথম প্রজন্ম এই জিনিসগুলো তোমাদের আশা করি নেই। অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটারটা এখান থেকে দেখে নেবে যে অ্যানালগ কম্পিউটার সূক্ষ্ম বা সঠিক ফলাফল পাওয়া যায় না, কারণ আমি বলেছি এই ওয়েভ, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, শব্দ, এই শব্দ একটি গ্রাফের মাধ্যমে আমরা খাতায় প্রকাশ করি, এবং বাস্তবে সেটাকে বুঝতে গেলে কম্পাঙ্ক বুঝতে হয়। তো যখন একটি শব্দ আমি ফোনে কথা বলছি, আমার কথা ব্রেক হতে পারে, কেন? নয়েজের জন্য। লাইনে চ্যানেল কমিউনিকেশন লাইনে আমার সঙ্গে যে গ্রাহক বা প্রেরকের কথা হচ্ছে সেই ভয়েসটা ব্রেক হতে পারে বিকজ অফ নয়েজ। কিন্তু ডিজিটালে টেক্সট আমি পাঠিয়ে দিলাম, পুরো টেক্সটটা চলে আসলো। এবার সেখানেও নয়েজ ঢুকতে পারে, অনেক সময় টেক্সটটা ইনকমপ্লিট ঢোকে, কিন্তু কম্পারেটিভলি ডিজিটাল কম্পিউটারে ভুল হওয়ার সুযোগ এবং ডেটার সঠিকতা অনেক বেশি অ্যানালগ কম্পিউটারের তুলনায়। তাহলে এখান থেকে আমরা বৈশিষ্ট্য কয়েকটা পড়ে নিলে হয়ে যাবে। জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে পারে, সঞ্চয় ক্ষমতা সম্পন্ন, এগুলো 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়। যুক্তি নির্ভর এবং অবশ্যই লজিক নির্ভর হবেই। বিজ্ঞান ভিত্তিক এবং গবেষণার কাজে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এই অ্যানালগ আর ডিজিটাল দুটো কাজই করতে পারে, এই ধরনের কম্পিউটারকে বলা হাইব্রিড কম্পিউটার। আমি দাগিয়ে দেবো কতটা লিখতে হবে। তারপর চলে আসলো সুপার কম্পিউটার। টিকা লেখো, আমি জাস্ট ওভারঅল বলে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে বলবে। সুপার কম্পিউটার মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, সবচেয়ে বেশি ক্ষমতা। এই যে মহাজাগতিক কাজকর্ম, এখান থেকে বসে আমরা মিসাইল লঞ্চ করছি, রকেট ছাড়ছি অন্য গ্রহের জন্য, বা ওয়েদার ফোরকাস্ট করছি, বিভিন্ন বড় বড় সংখ্যা নিয়ে গণনা নিয়ে ক্যালকুলেশন, যেখানে খুব সূক্ষ্ম ক্যালকুলেশনের লগে একদম এক্স্যাক্ট রেজাল্ট না আসলে কী বলবো ওটাকে, সেই পুরো কাজটাই ব্যর্থ হয়ে যাবে। যেমন একটি রকেটের মাধ্যমে যদি একটি স্যাটেলাইটকে পাঠাতে হয় অন্য গ্রহে, সেটি বিপুল ব্যয় সাপেক্ষ একটি প্রজেক্ট, এবং সেখানে সুপার কম্পিউটারে ব্যবহার করা হয়, কারণ ক্যালকুলেশনগুলো অনেক বড় বড় সংখ্যার ক্যালকুলেশন থাকে। ওখানে অ্যাঙ্গেল, ডাইমেনশান, ডিরেকশান, স্পিড, এইসবের যদি মানে 0.00000% যদি 001 মানে যতগুলো জিরো বসাতে পারো,
অতটুকুও যদি ভুলচুক হয়ে যায় তাহলে কিন্তু স্যাটেলাইটটি সঠিক জায়গায় প্লেস হবে না, সেটি নষ্ট হয়ে যেতে পারে এবং সেই পুরো প্রজেক্টটি ব্যর্থ হয়ে যেতে পারে, পুরো টাকাটি জলে চলে যাবে। তো সুপার কম্পিউটার খুব দ্রুতগতি সম্পন্ন এবং এর মেমোরি মানে স্টোরেজ ইউনিট অনেক বেশি হবে, প্রসেসিং ইউনিট অনেক স্ট্রং হবে। সব কম্পিউটার বেসিক কনসেপ্টে কিন্তু এক, প্রসেসর, মেমোরি, স্টোরেজ, ইনপুট আউটপুট, এই কনসেপ্টগুলো এক। তো ভারতবর্ষের প্রথম কম্পিউটার পারাম 2000 সালে বানানো হয়েছিল সুপার কম্পিউটার। তার থেকে একটু কম শক্তিশালী মেইন ফ্রেম কম্পিউটার, এটাও মোটামুটি জটিল গণনার কাজে ব্যবহার করা হয়। IBM প্রথম বানিয়েছিল, তোমরা দেখে নেবে, বিপুল তথ্য নিয়ে কাজ করতে পারে, ছবিগুলো একটু দেওয়া আছে এখানে। তার থেকে একটু ছোটো হচ্ছে মিনি কম্পিউটার, সুপার কম্পিউটার মেইন ফ্রেমের থেকে আরেকটু কম হচ্ছে মিনি কম্পিউটার। তো যত, এবং এরপর চলে আসবে মাইক্রো কম্পিউটার, যেগুলো আমরা ব্যবহার করি ডেস্কটপ বা ল্যাপটপ, এই জাতীয় মাইক্রো কম্পিউটার, আকৃতিতে অনেক ছোট। তাহলে কম্পিউটারের এখানে অনেকগুলি মোটামুটি যা আমি বলেছিলাম এই জায়গাটা কভার হয়ে গেল। এরপর ডেটা বললাম, অ্যানালগ ডেটা। ডেটা মানে হচ্ছে র মেটেরিয়ালস, মানে মনে করো তোমাকে দুটো সংখ্যা দেওয়া হলো, একজনের একটা নাম বলা হলো, একটা সংখ্যা বলা হলো, এটাকে বলা হচ্ছে ডেটা। কিন্তু এই নাম আর সংখ্যাটাকে যদি আমি সঠিকভাবে লিখি যে স্টুডেন্টস নেম অ্যান্ড রোল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, একটা ফরম্যাটে লিখে দিলাম, তখন সেটা একটা ইনফরমেশান হয়ে যাচ্ছে। তাহলে যখন কোনো তথ্য, এই স্টুডেন্টস নেম, তার জন্য আমাকে একটা নাম লাগবে, নামের জন্য কতগুলো অ্যালফাবেট লাগবে, রোল নাম্বারের জন্য দুটো সংখ্যা লাগবে, অ্যাড্রেসের জন্য কতগুলো সংখ্যা, অ্যালফাবেট এবং নাম্বার, মানে সংখ্যা এবং অ্যালফাবেট দুটোই লাগবে। অ্যালফা নিউমেরিক ডেটা, অ্যালফাবেট এবং নাম্বার দুটোই আছে, যেমন ইমেল আইডি, যেমন বাড়ির অ্যাড্রেস, আবার শুধু সংখ্যার ডেটা যেমন রোল নাম্বার, ফোন নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এইরকম বিভিন্ন, ব্যাংকের IFSC কোড কিন্তু আবার অ্যালফা নিউমেরিক ডেটা। তাহলে এই বিভিন্ন ধরনের ডেটা র মেটেরিয়ালস, মানে এটা কম্পিউটার প্রবেশ করানো হলো এবং কম্পিউটার সেটাকে প্রসেস করে যেটি আউটপুট দেবে সেটাকে বলা হবে ইনফরমেশান। তাহলে ডেটা, এখানে একটু দেখে নাও তোমরা, দেখালে বুঝতে পারবে কীভাবে কাজ হয়। ডেটাকে প্রসেস করতে হয়, কে প্রসেস করে? CPU, এবং আমরা পাই হচ্ছে ইনফরমেশান। তাহলে ইনফরমেশানের একটা গুরুত্ব আছে, ইনফরমেশান মানে তথ্য, ডেটা মানেও তথ্য, ইনফরমেশানও তথ্য। পার্থক্য কী? ডেটা হচ্ছে র অবস্থায় থাকে, কাঁচা মাল, সিমেন্ট, ইট, বালি। ইনফরমেশান হচ্ছে একটা দেওয়াল তৈরি হয়ে গেল। তাহলে ইনফরমেশান থেকে আমরা কোনো কনক্লুশনে আসতে পারি এবং তার একটা রেজাল্ট বার করতে পারি। ডেটা একটা অঙ্ক দেওয়া হয়েছে, কিছু সংখ্যা এক্স আর ওয়াই ভ্যালু, তুমি যখন উত্তরটা বার করে দিলে সেটা ইনফরমেশান। বা একটা অঙ্ক করতে দেওয়া হয়েছে, সেখানে কিছু জিনিস তোমাকে হিন্ট হিসাবে দেওয়া হচ্ছে, সেটাও একটা ইনফরমেশান। তাহলে ডেটাকে প্রসেস করে তৈরি হয় ইনফরমেশান, এই প্রসেসটাকে বলা হয় ডেটা প্রসেসিং সাইকেল। আমি চলে আসি একে একে ডেটার প্রকারভেদ, এগুলো দেখে নেবে একবার। নিউমেরিক ডেটা, শুধু নাম্বার, আলফা নিউমেরিক, টেক্সট আর নাম্বার দুটোই, আলফাবেটিক মানে শুধু টেক্সট, গ্রাফিক্স মানে ছবি, অডিও মানে শব্দ, ভিডিও মানে ভিডিও, তোমরা জানো এগুলো। তো ডিজিটাল ডেটা বলেছি, টেক্সট, পিকচার, সাউন্ড, সব ডিজিটাল ডেটা। লজিক্যাল ডেটা, ট্রু, ফলস, সুইচ অন অফ, এগুলো লজিক্যাল ডেটা। সুইচ অন করলে ফ্যান চলে, সুইচ অফ করলে ফ্যান চলে না। কোনো জিনিস সঠিক হলে কোনো উত্তর রাইট হলে ট্রু লিখি, ভুল হলে ফলস লিখি, এগুলো লজিক, যুক্তি নির্ভর। ইনফরমেশান কাকে বলে? কম্পিউটারে বিশ্লেষিত তথ্যকে ইনফরমেশান বলে, যেটা অর্থপূর্ণ, ব্যবহারে উপযোগী। ইনফরমেশান থেকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি, তাই ইনফরমেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইনফরমেশান পাওয়া যাবে না যদি র ডেটা বা ডেটা না থাকে। তাহলে ডেটা প্রসেসিং সাইকেল যে পদ্ধতিতে উৎস থেকে ইনফরমেশান পাওয়া যায়, ডেটা থেকে ইনফরমেশান পাওয়া, তাকে ডেটা প্রসেসিং সাইকেল বলা হয়। ডেটা সংগ্রহ করতে হয়, ইনপুট নিতে হয়, প্রসেস করতে হয় এবং আউটপুট পাওয়া যায়, বাছাইকরণ করে আউটপুট পাওয়া যায়, এটাকে বলা হয় ডেটা ইনফরমেশান সাইকেল। একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে, এগুলো অত ইম্পর্টেন্ট কিছু ব্যাপার নেই, কঠিন কোনো ব্যাপার না। এরপরে চলে আসছে বিভিন্ন ডিভাইস, যন্ত্র। আমি আগের দিন বলেছি, এখানে প্রশ্নও দেখে নাও একবার, যে আমরা বলেছিলাম মেমোরি ইউনিটে প্রাইমারি মেমোরি থাকে, সেকেন্ডারি মেমোরি থাকে। প্রাইমারি মেমোরি মানে যে মেমোরিতে স্বল্প বা অস্থায়ী তাকে প্রাইমারি মেমোরি। সব প্রকার প্রাইমারি মেমোরি বা অস্থায়ী না, রম কিন্তু স্থায়ী আর র্যাম হচ্ছে অস্থায়ী। সেকেন্ডারি মেমোরিতে দীর্ঘদিনের জন্য স্টোর থাকে, তাকে সেকেন্ডারি মেমোরি বলা হয়। আমি পার্থক্যগুলো দেখিয়ে দিচ্ছি, লাস্টের দিকে আছে পরপর। তো এই যে ব্লক ডায়াগ্রাম, আগের দিনে বলেছিলাম ব্লকের মাধ্যমে, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর এখানে রেজিস্টার ইউনিটটাকে আঁকে নিই। এর থেকে মেমোরির সঙ্গে এবার আমি ভেঙে এঁকেছিলাম প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এখানে ইনপুট, এখানে আউটপুট। তাহলে ডিভাইসগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ইনপুট ডিভাইস কি? যে সমস্ত যন্ত্রের মাধ্যমে
ইনপুট কম্পিউটার তথ্য প্রবেশ করানো হয় তাকে বলা হয় ইনপুট ডিভাইস বা ডেটা প্রবেশ করানো হয়, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, টাচস্ক্রিন, ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। এটা কি, আমরা যখন ওই কোনো পরীক্ষা দেবো, কম্পিটিটিভ এক্সাম দেবো, সেখানে আমাদের ABC 4টে অপশানকে, 4টে যে কোনো একটা ঘরকে গোল করতে হয় পেন দিয়ে, সেটা খাতাটা রিড করা হয়। আমরা তো পরীক্ষা দিয়ে আসলাম এবং পরীক্ষার খাতাটা কম্পিউটার চেক করে, তাকে বলা হয় OMR। OCR ক্যারেক্টার রিডার, এটা মার্ক রিডার, মার্ক নেওয়া হচ্ছে, এটা ক্যারেক্টার রিডার। MICR ব্যাংকের চেক, যে তাকে চেকের তথ্যটাকে আমরা স্ক্যাটার দিয়ে স্ক্যান করি, সেটাকে বলে MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। গ্রাফিক্স ট্যাবলেট, বিভিন্ন আরও বারকোড রিডার আছে, দোকানে কিনতে গেলে যে বারকোড থাকে জিনিসপত্রের গায়ে, সেটা স্ক্যান করে। ইনপুট ইউনিটের কাজ জানো তোমরা। এরপর চলে আসলো কিবোর্ড, মাউসে আলাদা আলাদা করে কাজ, এগুলো টিকা পড়ার দরকারে একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে, অসুবিধা হলে আমি দাগিয়ে দেবো। ডাইরেক্ট চলে আসবো আমি OMR OCR এর পার্থক্য সব পরে দেওয়া আছে। প্রিন্টার, আউটপুট ডিভাইসে চলে যাবো আমি, দেখে নাও। মনিটার বলেছি, LCD মনিটার, CRT মনিটার, এখন LED মনিটার, অনেক কিছু আছে। প্রিন্টার, বিভিন্ন ধরনের প্রিন্টার আছে। আউটপুট মানে কম্পিউটারের তথ্যকে হার্ড কপি হিসাবে পাওয়ার জন্য আমরা প্রিন্টার ব্যবহার করি। ইম্প্যাক্ট, নন ইম্প্যাক্ট, এই দু ধরনের প্রিন্টার মেনলি নাম করা। ইম্প্যাক্ট প্রিন্টার মানে যেখানে প্রিন্ট করার সময় কাগজকে স্পর্শ করা হয়, প্রিন্টারের হেডটা কাগজকে টাচ করে, তার একটা ইম্প্যাক্ট আছে, মানে ইম্প্যাক্ট মানে প্রভাব। আর নন ইম্প্যাক্ট মানে কোনো স্পর্শ করে না, তাই একে নন ইম্প্যাক্ট বলা হয়। ইম্প্যাক্ট মানে ডট ম্যাট্রিক্স, ডট ডট আগেকার দিনে বেশি ব্যবহার হতো, ব্যাংকের কাজে আগে ব্যবহার হতো, এখন অনেক কমে গেছে। ডট বা ফুটকি দ্বারা বোঝা হয়। আর নন ইম্প্যাক্ট এখন বেশি ব্যবহার করা হয়, যেখানে প্রিন্টারের হেডটা কাগজকে টাচ করে না, অথচ লেখাটা সুন্দর প্রিন্ট হয়ে যায়, কম্পিউটারের যে ভেতরে তথ্য সেটা। আমরা জেনারেলি এখন লেজার প্রিন্টার বা ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করে থাকি। উদাহরণ, পার্থক্য আমি পরে দাগিয়ে দেবো, ছবি তুলে দেবো, সেগুলো বুঝতে পারলে আর অসুবিধা হবে না। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের টিকা আগের দিন বলেছি কী কী থাকে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, যা গাণিতিক আর লজিক্যাল সমাধানগুলো করে। কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর রেজিস্টার ইউনিটের মধ্যে সংযোগ স্থাপন করে, এগুলো আমি বলেছি। এখানে মেমোরি বিভিন্ন ভাগ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, ক্যাশ আর ফ্ল্যাশ। প্রাইমারি মেমোরি বলেছি র্যাম আর রম, সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, আবার ম্যাগনেটিক হলে আর অপটিক্যাল হলে সিডি, ডিভিডি, যেগুলো বাইরে থেকে লাগাতে হয় সেগুলো হচ্ছে সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। আর ম্যাগনেটিক যেটা ভেতরে লাগানো থাকে এটাকে ফ্লপি ডিস্ক বা হার্ড ডিস্ক বলা হয়। এখন ফ্লপি ডিস্ক কম্পিউটারে থাকে না, হার্ড ডিস্ক থাকে। আর র্যামের ভাগ আছে স্ট্যাটিক আর ডাইনামিক। আর রমের ভাগ হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইলেকট্রনিক প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এগুলো ফুল ফর্ম পড়ে রাখলেই হবে, ডিটেলসে মুখস্থ করার কিছু নেই। অসুবিধা হলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, আমি ক্লিয়ার করে দেবো। তো একবার যা স্ট্রোক বুলাবে, আমি দাগিয়ে দেবো কোন জায়গাটা দেখতে হবে, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো সেটা। এবার ক্যাশ আর ফ্ল্যাশ মেমোরি দিয়ে কোশ্চেন দিয়েছি। ক্যাশ মেমোরি কি, একটু ছবিটা আঁকলে বুঝতে পারবো। এই যে আগের দিন আমি ছবি এঁকেছিলাম, সেই ছবিটা আরেকবার যদি আমি এখানে আঁকি, আমার এখানে থাকে সিপিইউ। সিপিইউ কাকে দেখতে পায়? র্যামকে। র্যামের নিজস্ব একটা স্পিড আছে কাজ করার, মানে কত স্পিডে তথ্য পাঠাতে পারবে, কত স্পিডে তথ্য নিতে পারবে। সিপিইউর একটা স্পিড আছে। এই দুটো স্পিডে বিস্তর পার্থক্য। সিপিইউ খুব বেশি স্পিডে কাজ করতে পারে, র্যাম অনেক স্লো কম্পারেটিভলি। তো সিপিইউ একটা কাজ করে বসে আছে, পরের তথ্য পাঠায় না এখনও। তো সিপিইউ খালি বসে থাকে, কম্পিউটারের সময় নষ্ট হয়। এই খালি সময়টা অপচয় না হয় তার জন্য এর মধ্যবর্তী স্থানে আমরা আরেকটা মেমোরি যোগ করি, সেটাকে বলা হয় ক্যাশ, CACHE, ক্যাশ মেমোরি। তাহলে সিপিইউ ক্যাশ মেমোরির সঙ্গে কানেক্টেড থাকে, ক্যাশ মেমোরি আবার র্যামের সাথে কানেক্টেড থাকে। ক্যাশ মেমোরির স্পিড অনেক বেশি, তাহলে র্যাম থেকে সেই অস্থায়ী তথ্যটা, যেটা যতক্ষণ কম্পিউটার অন আছে ততক্ষণ থাকবে, সেটা ক্যাশ মেমোরিতে চলে আসে এবং ক্যাশ মেমোরি থেকে সিপিইউ তথ্য নেয় আর কাজ করে, তথ্য নেয় আর কাজ করে। তাহলে কনস্ট্যান্ট সিপিইউকে তথ্য দিয়ে যেতে থাকে। সিপিইউ আইডিয়াল মানে কী বলবো, কাজ কর্মহীন বা ফাঁকা অবস্থায় বসে থাকে না, বিরতি অবস্থায় বসে থাকে না, সিপিইউ কন্টিনিউয়াস কাজ করতে পারে। ক্যাশ মেমোরি এই স্পিডটাকে বাড়িয়ে দেয়। র্যাম আর সিপিইউর মধ্যেখানে যে সিঙ্ক্রোনাইজেশন, কোঅর্ডিনেশন, এই স্পিডটাকে ক্যাশ মেমোরি দ্বারা বাড়ানো হয়। আর ফ্ল্যাশ মেমোরি কি, সেটা বুঝতে গেলে আবার এই মেমোরির ভাগটা দেখো। এখানে আমরা বাইরে থেকে লাগাই বলেছি সিডি, বাইরে থেকে প্রবেশ করাতে ডিভিডি, ব্লুরে ডিস্ক, এগুলো বাইরে থেকে প্রবেশ করাতে হয়। ঠিক যেরকমই পেন ড্রাইভ তোমরা জানো বাইরে থেকে লাগাতে হয়। ফ্ল্যাশ মেমোরি, পেন ড্রাইভকে বলা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। প্রাইমারি মেমোরি বলেছি রিড অনলি মেমোরি, র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, সিডি, ব্লুরে ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ক্যাশ আর ফ্ল্যাশ মেমোরি। এটি একটি বিশেষ ধরনের সঞ্চয়ক মেমোরি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, একে ইউএসবি ডিভাইস বলা হয়। ইউএসবি ডিভাইস, ইউএসবি কেবিলের মাধ্যমে কানেক্ট করা হয় বা সরাসরি ইউএসবি ডিভাইস হিসাবেও কানেক্ট করা যেতে পারে। এইগুলি সরাসরি তৎক্ষণাৎ কানেক্ট হয়ে যায় এবং তৎক্ষণাৎ তথ্য পাঠানো যায়। কম্পিউটার পেন ড্রাইভ হলো একটি ফ্ল্যাশ মেমোরি
এবং ফ্ল্যাশ মেমোরি যে কম্পিউটার খুলে নিলাম, কম্পিউটারের তথ্যটা কম্পিউটারের পেনড্রাইভে পাঠানো হয়ে গেল এবং আবার সেটিকে কম্পিউটারে নেওয়াও যাবে। তো খুব সহজে আকার আয়তন ছোট, ক্যারি করা যায়, অনেক দিন ধরে তথ্য সঞ্চিত করে রাখা যায় ফ্ল্যাশ মেমোরি বা পেনড্রাইভের মাধ্যমে। আরেকটি প্রশ্ন দিয়েছিলাম বাস। কম্পিউটারে বিভিন্ন রকমের, এই যে আমি বলেছি আগে দিন, মাদারবোর্ডে অনেক রকমের লাইন থাকে, কানেকশান থাকে, মানে তার বা চ্যানেল যাই বলো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা ডিভাইসকে যন্ত্রাংশ কাটে যন্ত্রাংশের সঙ্গে লাগানোর জন্য সেই পরিবাহী তারটাকে বলা হয় বাস, যার মাধ্যমে ডেটা বা তথ্য সঞ্চালিত হয়। এবার কম্পিউটার মেমোরিতে তথ্যগুলো কীভাবে থাকে যদি ছকের মাধ্যমে বোঝাই, বা সায়েন্সের যারা পড়ো তাদেরকে যদি বলি তারা এটা বুঝতে পারবে, তাদের ম্যাট্রিক্স বা সেল বা এই কনসেপ্টে যদি বোঝো টেবিল আকারে, এটা প্রত্যেকটা হচ্ছে মেমোরি, কম্পিউটারের স্মৃতি, আমাদের হিউম্যান মেমোরির মতোই, মানব স্মৃতির মতোই সেল, বিভিন্ন কোষ। তাহলে এর একটা অ্যাড্রেস আছে 000, এটা 001, 002, 003, এগুলো মেমোরি অ্যাড্রেস বলা হচ্ছে, মেমোরি অ্যাড্রেস। এই মেমোরি অ্যাড্রেসে ডেটাগুলো সঞ্চিত থাকে। তাহলে প্রথমে সিপিইউ কী করে, অ্যাড্রেসটাকে ফেচ করে, কোন কোন ডেটা নিয়ে কাজ করতে হবে সেই অ্যাড্রেসগুলোকে ফেচ করে। সেই অ্যাড্রেস ফেচ করা মানে নিয়ে আসা, সেই অ্যাড্রেসগুলোতে যে ডেটা আছে তারপর সেই ডেটাগুলো আসবে। তাহলে সেই অ্যাড্রেসগুলো প্রথমে এলো সিপিইউর মধ্যে, বলেছিলেন একটা রেজিস্টার ইউনিট মেমোরি থাকে সেখানে। তারপরে সেই যে ডেটা, সেই অ্যাড্রেসে যে ডেটাগুলো স্টোর করা আছে সেই ডেটাগুলো এলো। তাহলে অ্যাড্রেস আসার জন্য অ্যাড্রেস বাস এবং ডেটা আসার জন্য ডেটা বাস। বাস দু রকমের, বাস বা চ্যানেল বা লাইন বলা হয়, আভ্যন্তরীণ আর বহিস্থ। আভ্যন্তরীণ ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, পাওয়ার বাস। পাওয়ার বাস মানে যেটা দিয়ে পাওয়ার কানেকশান যায়, বাইরের থেকে প্রেস করি এবং পাওয়ারটা গিয়ে মাদারবোর্ডকে অন করে। কন্ট্রোল বাস মানে এই পুরো সিঙ্ক্রোনাইজেশনগুলো কন্ট্রোল করে, যে সিপিইউর মধ্যে যে থাকে, অ্যাড্রেস বাস আর ডেটা বাস। আর এক্সটার্নাল বাস মানে বহিস্থ, বাইরে থেকে যখন কোনো চ্যানেল লাগাবো, আমরা তার লাগাবো, তখন সেটাকে বহিস্থ বাস বলবো। চলে আসছে এবার শেষের দিকে, এই যে বহিস্থ বাস এখানে লেখা আছে, মাদারবোর্ডের মধ্যে অবস্থিত কতগুলি স্লট দেখতে পাওয়া, স্লটগুলির মধ্যে অনেক পিন বসানো থাকে এবং এগুলি ইন্টারনাল বাসগুলি স্লটগুলির সঙ্গে যুক্ত থাকে, এবং বহিস্থ বাসগুলিও ইন্টারনাল বাসের সঙ্গে সংযুক্ত হয়। তাহলে মাদারবোর্ডের সঙ্গে হার্ড ডিস্কে সংযুক্ত করা, হার্ড ডিস্ক একটা আলাদা জায়গায় বসানো থাকে, মাদারবোর্ড আলাদা জায়গায়, মাদারবোর্ডের মধ্যে সিপিইউ থাকে, র্যাম থাকে। তাহলে হার্ড ডিস্ক আর মাদারবোর্ডের কানেকশন কিছু হবে বহিস্থ বাসের দ্বারা, মানে বাইরে বলতে একদম কম্পিউটারের বাইরে ভাববে না, সবই ক্যাবিনেট বক্সের মধ্যে মনে করবে। এবার ইম্পর্টেন্ট পার্থক্য, হার্ডওয়্যার সফটওয়্যার আগের দিন বলেছি, যন্ত্রাংশ টাচ করা যায়, বোঝা যায়। এখানে পার্থক্যগুলো একটু দেখো, স্পষ্ট করে দেখে নেবে, দাগানো আছে, উদাহরণ লিখবে, স্পষ্ট করতে পারি, এবং হার্ডওয়্যার কীভাবে তৈরি, সফটওয়্যারের সংজ্ঞা। তারপরে মাইক্রো মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার কিন্তু ছোটোগুলো একদম, তার থেকে একটু বড় হলে মিনি। কার্যক্ষমতা মাইক্রোর থেকে মিনির বেশি, দামে অনেক সস্তা মাইক্রো, মিনি একটু দামে বেশি, কারণ যত রকম মেইন ফ্রেম, মিনি, মাইক্রো, এই প্যাটার্নটা মনে রাখবে। সবার থেকে বড় হচ্ছে সুপার, তার থেকে বড় হচ্ছে তার থেকে ছোট হচ্ছে মেইন ফ্রেম, তারপরে হচ্ছে মিনি, তারপরে হচ্ছে মাইক্রো। এই প্যাটার্নটা মনে রাখলেই পার্থক্যগুলো লিখে নিতে পারবে আশা করি। অ্যানালগ আর ডিজিটাল বলেছি, কম্পিউটারগুলি সঞ্চয় ক্ষমতা বেশি, সঞ্চয় ক্ষমতা নিম্ন, কিন্তু এর ফলাফলের সূক্ষ্মতা কম, এর ফলাফলের সূক্ষ্মতা অনেক বেশি। ডিজিট দ্বারা প্রকাশ করা হয়, এগুলি পরিমাপ দ্বারা প্রকাশ করা হয়। ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস পার্থক্য আলাদা করে বলতে হবে না, পারবে তোমরা। যার মাধ্যমে তথ্য প্রবেশ করা তাকে ইনপুট বলা হয়, যার মাধ্যমে তথ্য আউটপুটের হিসাবে পাই আমরা তাকে আউটপুট বলা হয়, উদাহরণ দিয়ে দেবে। এরপরে ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে এইটা, ডেটা আর ইনফরমেশান। ডেটা হলো নির্দিষ্ট ব্যক্তি বস্তু সম্পর্কিত তথ্য, পড়বে এগুলো, আর কিছুই নেই। ইনফরমেশান সেটাকে বিশ্লেষণ করার পর যে অর্থবহ মানে পায় তাকে ইনফরমেশান বলা হয়। ডেটা কতগুলি বিচ্ছিন্ন তথ্য যা সম্পূর্ণ ধারণা দেয় না, কিন্তু ইনফরমেশন সম্পূর্ণ ধারণা দেয়। ডেটাকে জোগাড় করা সময় সাপেক্ষ, শ্রম সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। ইনফরমেশন সহজেই প্রসেস করে পাওয়া যায় ডেটা থেকে, ডেটা রেডি থাকলে ইনফরমেশন পেতে বেশিক্ষণ সময় লাগে না। প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি বলেছি, প্রাইমারি মেমোরি সিপিইউর সঙ্গে যুক্ত থাকে, সেকেন্ডারি মেমোরি কিন্তু সিপিইউর সঙ্গে যুক্ত থাকে না, স্টোরেজ বা হার্ড ডিস্ক বলা হয় এদেরকে। প্রাইমারি মেমোরির গ্রহণ বর্জন গতি অত্যন্ত দ্রুত, সেকেন্ডারি মেমোরি কম্পারেটিভলি। আবার প্রাইমারি মেমোরির মধ্যে র্যামের থেকেও দ্রুত হচ্ছে ক্যাশ মেমোরি, বললাম একটু আগে আমি। মেইন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটার পার্থক্য, সুপার বেশি শক্তিশালী, মেইন ফ্রেম তার থেকে কম। সুপারে দুটো একটা উদাহরণ, মেইন ফ্রেম একটা উদাহরণ, বাস। র্যাম আর রম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্থক্য, র্যামের ফুল ফর্ম লিখবে, তথ্য লেখা পড়া দুটোই সম্ভব, কারণ র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, লিখতেও পারছে পড়তেও পারছে, ওই জন্য দুদিকে অ্যারো দিয়েছিলাম। রিড অনলি মেমোরি, এটাও দুদিকে অ্যারো আছে, কিন্তু এ তথ্য শুধু পড়া যায়, মোছা যায় না। র্যাম ভোলাটাইল, র্যামের তথ্য কিন্তু অটোমেটিক মুছে যায়।
ডিলিট হয়ে যায়, কিন্তু রমের তথ্য ডিলিট হয় না, কারণ রমের মধ্যে সেই প্রোগ্রামটা থাকে যে প্রোগ্রামটা কম্পিউটারকে চালনা করতে বা অপারেটিং সিস্টেমকে র্যামে নিয়ে আসার জন্য কাজে লাগে। তো ওটা মুছে দিলে আর কোনো দিন কম্পিউটার অনই হবে না, তাই রমের তথ্য শুধু পড়া যায়, মোছা যায় না, চাইলেও কেউ মুছতে পারবে না। র্যাম অস্থায়ী সঞ্চয় থাকে, স্থায়ীভাবে সঞ্চয় থাকে। র্যাম সহজে তথ্য লিখতে পারে, এখান থেকে যেটা যেটা দাগানো আছে সেগুলো পড়ে নেবে, দাগিয়ে নেবে। ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্কের থেকে হার্ড ডিস্ক অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি তথ্য বেশি ধরতে পারে। যাই হোক, অত ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট, খুব বেশি ইম্পর্টেন্ট পার্থক্য। শব্দ হয় বলেছি, এখানে স্পর্শ করে, এখানে স্পর্শ করে না, তাহলে প্রিন্টারের মান নিম্নমানের হবে অবশ্যই। ইম্প্যাক্টে নন ইম্প্যাক্টে অনেক উন্নত মানের হবে, উদাহরণ দিয়ে দেবে ডট ম্যাট্রিক্স, লেজার। লেজার প্রিন্টার আবার ইঙ্কজেট প্রিন্টারের মধ্যে পার্থক্য, দুটোই কিন্তু নন ইম্প্যাক্ট, কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য আছে, কারণ এখানে কালিগুলো গুঁড়ো আর শুকনো কালি, এখানে হচ্ছে তরল কালি। ইঙ্ক বলে দিচ্ছে, গুঁড়ো কালি এখানে শক্ত লিকুইড কালি হবে। ছাপার গুণগত মান স্থায়িত্ব অনেক বেশি গুঁড়ো কালিগুলো, ইঙ্কজেটেরটা একটু কম, এটা দামের একটু ভ্যারি করে। দুটোই ব্যবহার হয় এখন বর্তমানে। ওএমআর ওসিআর উত্তরপত্র মূল্যায়ন করে, এটা ডেটা এন্ট্রির ত্রুটিগুলো দূর করে। প্রশ্নপত্র বানাতে যদি কোনো ভুল থাকে যেটা কম্পিউটারে চেক হয়, সেই প্রশ্নগুলো ওসিআর দিয়ে চেক করা হয়, আর উত্তরপত্র কিন্তু ওএমআর দিয়ে। ইনপুট হিসাবে ওএমআর সিট ব্যবহার করা হয়, এখানে ইনপুট হিসাবে ওসিআরের কাগজ ব্যবহার করা হয়। কোথায় কোনো পরীক্ষায় কাজে লাগে দেখেছো, এই উদাহরণটা দেখে নেবে। আর এই পেজের শেষে ফুল ফর্মগুলো আছে, এখান থেকে অবশ্যই আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, স্মল স্কেল, মিডিয়াম